বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী বা এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। শিক্ষার্থীরা বা ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটা লেকচার নিয়ে আসছি। তৃতীয় অধ্যায়ের আমি কিছু তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো তোমরা নোট করে ফেলবে এবং এটা আগামী 2 বছর পরে যখন তোমরা পরীক্ষা দিবে তখন এটা তোমাদের কাজে লাগবে। সেই জন্য নোটটা তোমরা এখন যেহেতু তোমাদের হাতে অফুরন্ত সময় আছে, কলেজে যেতে হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু বাসায় বসে অনেক সময় তোমরা দিতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো ফিনান্সেরও তোমরা প্রতিটা অধ্যায়ের কিছু কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের নোট করে ফেলবে। যদিও বইতে আছে অথবা বইতে তোমরা দাগ দিয়ে রাখতে পারো কোন প্রশ্নের উত্তর কোন পেজে দেয়া আছে সেটাও লিখে রাখতে পারো, অথবা তোমরা যেগুলো প্রশ্ন পাওয়া যাচ্ছে না, আনকমন প্রশ্ন, সেগুলো তোমরা নোট করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে জ্ঞানমূলক প্রশ্ন এবং কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব। সেই প্রশ্নগুলোর আজকে আমি শুধু জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব, অনুধাবনমূলক প্রশ্নগুলো আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। যে চ্যাপ্টারটা তোমাদের শুরু করছি সেটা হচ্ছে ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য কাকে বলে এটা একটু প্রথমে অর্থের সময় মূল্যটা তোমাদের একটু বলছি। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় এটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। সময়ের সাথে আজকের 100 টাকা আগামী 5 বছর পরের 100 টাকার সমান হবে না বা হতে নাও পারে। সেই জন্য এই যে ব্যাখ্যাটা, এই যে থিমটা, তত্ত্বটা, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এই চ্যাপ্টারে আছে, আমি বিস্তারিত আলোচনা করছি না আজকে। অর্থের সময় মূল্য প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি। প্রশ্ন প্রথমে আছে যেমন বৃত্তি কী বা বার্ষিক বৃত্তি কী, এটাও 2-3টা বোর্ডে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে অর্থের সময় মূল্য বলিতে কী বুঝো, তারপরে অর্থের বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে। প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সরাসরি বই থেকে প্রশ্নটা আসবে, অর্থাৎ এটা কাকে বলে বা কী, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। কেন, কিভাবে, কখন, ব্যাখ্যা করো, এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে বৃত্তি কী, অর্থের সময় মূল্য বলিতে কী বুঝো, এই প্রশ্নটা কিন্তু জ্ঞানমূলকেও আসছে, অনুধাবনেও আসছে। অর্থের সময় মূল্য বলিতে কী বুঝো, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নেও আছে এবং অনুধাবনমূলক প্রশ্নেও আসছে। অর্থের বর্তমান মূল্য কী, ভবিষ্যৎ মূল্য কী, তারপরে চক্রবৃদ্ধি সুদ কী, সরল সুদ কী, প্রদেয় বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি কী, সাধারণ বার্ষিক বৃত্তি কী, বাট্টাকরণ কী, অগ্রিম বার্ষিক বৃত্তি কী, নামিক সুদের হার কী, সময়রেখা কী, বার্ষিক বৃত্তি, বার্ষিকী কী, বার্ষিকী মানে বার্ষিক বৃত্তি, কার্যকর সুদের হার কী, মিশ্র নগদ প্রবাহ কী বা কাকে বলে, চক্রবৃদ্ধিকরণ কী, মুদ্রাস্ফীতি কী, সুযোগ ব্যয় কী, অ্যানুইটির বর্তমান মূল্য কী, অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কী। অ্যানুইটি হচ্ছে বার্ষিক বৃত্তি, অ্যানুইটি একটা ইংরেজি শব্দ, এটার বাংলাটা হচ্ছে বার্ষিক বৃত্তি। তাহলে এরপরে আমি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। প্রথমে আছে 69 বিধিটি বুঝিয়ে লিখো। তাহলে 69 বিধি কাকে বলে সেটা একটু বুঝিয়ে লিখবে। এখানে একটু তোমরা একটু উদাহরণ দিয়েই বুঝিয়ে লিখতে পারো। তারপর 72 বিধিটি কী, 72 বিধিটি বুঝিয়ে লিখো, এটাও 72 বিধি কাকে বলে উদাহরণ দিয়ে লিখতে হবে। প্রকৃত সুদের হার কী বুঝিয়ে লিখো, এটাও 19 সালে আসছে। এরপরে সুদ ও মুনাফা কি একই অর্থবোধক, এটা আসছে। বার্ষিক বৃত্তি বলিতে কী বুঝো, বার্ষিক বৃত্তি বলিতে কী বুঝো, বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন অধিক হয়, 7 নম্বর প্রশ্ন, ব্যাখ্যা করো, এটা কুমিল্লা বোর্ড 19-এ আসছে। কার্যকর সুদের হার ও নামিক সুদের হার কখন সমান হয় বা কখন একই হয়, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে। বার্ষিক বৃত্তির 2টি প্রধান শর্ত লিখো, কার্যকর সুদের হার কখন নির্ণয় করতে হয়, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের পার্থক্য লিখো, কার্যকর সুদের হার বলিতে কী বুঝো, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্যের উপর কী প্রভাব পড়বে, অথবা চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে ভবিষ্যৎ মূল্যের উপর কী প্রভাব পড়বে, দুটাই হতে পারে প্রশ্ন। ঋণ সূচি বা ঋণ পরিশোধ সূচি বলিতে কী বুঝো, সুদের হার বর্তমান মূল্যের উপর কী প্রভাব ফেলে, চক্রবৃদ্ধিকরণ বলিতে কী বুঝো,
গ্রাহকের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা বেশি পছন্দনীয়? এই হচ্ছে 17টা প্রশ্ন। তারপরে এরপরে আসবে সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। 18 নম্বর, কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগ কত সময় দ্বিগুণ হবে তা ব্যাখ্যা করো। তারপর অর্থের সময় মূল্য কেন পছন্দনীয়, ব্যাখ্যা করো। যে 16 সালে আসছে, মুদ্রাস্ফীতি কিভাবে অর্থের ক্ষমতাকে ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। এটা প্রশ্নটা যদিও আসেনি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেজন্য আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে আজকে আমি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দিলাম। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নের বোর্ডে কোনো না কোনো বছর আসছে, সেজন্য এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসতেছে। তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে পড়বে তাহলে, এবং ভালো করে পড়বে, প্লাস তোমরা নোট করে ফেলবে। আমার পরামর্শ হলো তোমরা এটা নোট রেডি করে ফেলবে। নোট যদি করতে নাও পারো তাহলে বইতে কোন প্রশ্ন কত নাম্বার পৃষ্ঠায় আছে প্রশ্নগুলো লিখে ফেলবে, কোন প্রশ্নের উত্তর কত নাম্বার পৃষ্ঠায় আছে সেটা লিখে রেখে দিবে। তাহলে তোমরা ওই পৃষ্ঠাটা উল্টালেই প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে পারো, সেভাবেও করতে পারো, অথবা নোট করে ফেলতে পারো। পরীক্ষার সময় বইয়ের পেজ না উল্টানোর জন্যই আমি নোট করার পরামর্শ দিচ্ছি। তাহলে একটা নোটের মধ্যে সব কিছু থাকলে তোমরা সেই নোটটা পড়ে ফেললেই পরীক্ষার সময় আর বই নিয়ে এত ঘাটাঘাটি করতে হয় না, এজন্য নোট করে ফেলাই উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো থেকে একটু কয়েকটা প্রশ্ন আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো তোমরা খুঁজে দেখবে, বইতে আছে। যদি তোমরা না পাও তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে সেটা প্রশ্নের উত্তরটা সরবরাহ করব। আর তোমরা পেলে তো ভালোই, সেটা তোমরা নোট করে ফেলবে। বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নগুলো না পাওয়া গেলে সেটা আমাকে জানাবে, আমি কোন বইতে আছে, কত নাম্বার পেজে আছে, সেটা রেফারেন্সটা তোমাদের দিয়ে দিব। তোমরা যদি 2টা বই হাতের কাছে রাখো তাহলে খুবই ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসেও সবসময় বলি, যেহেতু তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হয়নি, সেজন্য এই কথাটা আমি তোমাদের আজকের আমার অনলাইন ক্লাসে তোমাদের এই কথাটা বলবো। একটা ড্রেস কম কিনে একটা বই বেশি কিনবে। একটা ড্রেসের মূল্য এখন অনেক টাকা, 500 টাকায় সর্বনিম্ন একটা ড্রেস পাওয়া যায়, এটা পরার যোগ্য না। কিন্তু 500 টাকা দিয়ে তুমি 2টা যদি বই কিনো তাহলে সেটা তোমার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই কেনো, বই পড়ার প্রতি আগ্রহ তোমাদের যেন সৃষ্টি হয়, সেই জন্যই বলছি। আর একটা বইতে সব কিছু অনেক সময় থাকে না, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সেজন্য 2টা বই থাকলে 2টা বই মিলিয়ে নোট করলে তোমাদের সেটা তোমরা অনেক ভালো রেজাল্টের সহায়ক হবে তোমাদের জন্য। তো আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু আলোচনা করি। প্রথমেই বলি যে অর্থের সময় মূল্য কাকে বলে। এটা যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। সময়ের সাথে অর্থের মূল্য, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আজকের 100 টাকা আগামী 5 বছর পরের 100 টাকার সমান নাও হতে পারে, অথবা আজকের 100 টাকা বিগত 5 বছর আগের 100 টাকার সমান ছিল না। তাহলে এই যে তত্ত্বটা, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তারপরে হচ্ছে বৃত্তি বা বার্ষিক বৃত্তি কি? বার্ষিক বৃত্তি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের, আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে, নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে। একটা নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহ, অর্থাৎ প্রতি বছর সমপরিমাণ টাকা পাওয়া যাবে, অথবা প্রতি বছর সমপরিমাণ টাকা দেয়া হবে। অথবা আমরা যদি ডিপোজিট পেনশন স্কিম খুলি, আমাদের প্রতি মাসে সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়। অথবা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিব, প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে, 6 মাস পর অথবা 3 মাস পর পর কত টাকা পাওয়া যাবে, অথবা বছরে কত টাকা পাওয়া যাবে বা দেয়া হবে। এই যে সমপরিমাণ টাকার আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের এই ধারা, এটাকে বলা হয় বার্ষিক বৃত্তি বা বৃত্তি। তারপরে অর্থের বর্তমান মূল্য কাকে বলে? বর্তমান মূল্য বলতে বোঝায় ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্য। ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য, সেটাকেই বলা হয় বর্তমান মূল্য। তারপরে ভবিষ্যৎ মূল্য কাকে বলে? ভবিষ্যৎ মূল্য বলতে বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে, তাকেই বলে ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আমরা যদি এখন 10,000 টাকা জমা রাখি, 5 বছর পর কত টাকা পাবো বা 1 বছর পর কত টাকা পাবো, সেটাকেই বলা হয় ভবিষ্যৎ মূল্য। তারপরে চক্রবৃদ্ধি সুদ কি? সুদ দুই প্রকার বা দুইভাবে সুদ ধার্য করা হয়। একটা হচ্ছে সরল সুদ, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে মূল টাকার উপর যদি প্রতি বছর আসল টাকার উপর সুদ গণনা করা হয়, সুদ ধরা হয়, সেটাকে বলা হয় সরল সুদ। আর প্রত্যেক বছর সুদের সাথে
আসলের সাথে সুদ যোগ করে ওই টাকাটার উপর যখন সুদ ধরা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তা আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কী? তাহলে উত্তরটা হবে চক্রবৃদ্ধি সুদ হলো একটা নির্দিষ্ট সময়ের সুদ এবং আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তারপরে এবার সরল সুদ কি? সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসল টাকার উপর যে সুদ গণনা করা হয় তাকে সরল সুদ বলে। প্রত্যেকটা উত্তর অত্যন্ত সোজা, তোমরা এই উত্তরগুলো শিখে ফেলবে। প্রদেয় বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি কি? অগ্রিম হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের শুরুতে, একটা নির্দিষ্ট সময়ের শুরুতে যদি সমপরিমাণ নগদ টাকার আদান প্রদান ঘটে, সমপরিমাণ নগদ টাকা নগদ আন্তঃপ্রবাহ হতে পারে, সমপরিমাণ নগদের বহিঃপ্রবাহ হতে পারে, এটাকে বলা হয় অগ্রিম অ্যানিউটি বা প্রদেয় বার্ষিক বৃত্তি। প্রদেয় বার্ষিক বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তি কি? একটা নির্দিষ্ট সময়ের শেষে, অর্থাৎ প্রতি মাসের শেষে, প্রতি বছরের শেষে, প্রতি 6 মাসের শেষে যদি নগদ প্রবাহ আসে অথবা নগদ প্রবাহ যায়, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ ঘটে, তাহলে সেটাকে বলা হয় সাধারণ বার্ষিক বৃত্তি। যেমন আমরা ভাড়া প্রদান করে থাকি, আমরা যদি ভাড়াটা মাসের প্রথমেই দিয়ে ফেলি এটা হচ্ছে অগ্রিম, আমরা যদি ভাড়াটা মাসের শেষে দিয়ে ফেলি এটা হচ্ছে সাধারণ। তাহলে কলেজের বেতনটাও একই রকম, প্রতি মাসের শুরুতে দিয়ে দিলে সেটা অগ্রিম, প্রতি মাসের শেষে দিলে সেটা হচ্ছে সাধারণ নিয়ম। তাহলে সাধারণ বার্ষিক বৃত্তি আর অগ্রিম বার্ষিক বৃত্তিটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো বাট্যাকরণ কি? বাট্যাকরণ বলতে বোঝায় যে বর্তমান মূল্য। খুবই সহজ, তোমরা এক কথায় যদি উত্তরটা দিতে চাও তোমরা বলবে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্যাকরণ বলে। বর্তমান মূল্যটা সবসময় ভবিষ্যৎ মূল্য থেকে কিন্তু কম হবে, এটা তোমরা মনে রাখবে। যখন তোমরা অঙ্ক করবে তখন উত্তরটা খেয়াল করে দেখবে, যদি বর্তমান মূল্য বের করো প্রশ্নে যে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে তার থেকে কিন্তু রেজাল্টের টাকাটা কম হবে। আবার আমরা যখন ভবিষ্যৎ মূল্য বের করব তখন কিন্তু প্রদত্ত যে ফলাফল আসবে সেটা কিন্তু বেশি হবে। তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলে বাট্যাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলে চক্রবৃদ্ধিকরণ। এটাও পরীক্ষায় আসছে ভবিষ্যৎ মূল্য, এটা আছে 16 নম্বর প্রশ্নে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ, অর্থাৎ ভবিষ্যতে টাকাটা বৃদ্ধি পাবে। তারপরে প্রশ্নটা হলো নামিক সুদের হার কাকে বলে? নামিক সুদের হার হলো ঋণদাতা এবং ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে। ঋণদাতা এবং ঋণগ্রহীতার মধ্যে বার্ষিক যে চুক্তিবদ্ধ সুদের হার, অর্থাৎ সে কত টাকা করে সুদ প্রদান করবে বা ঋণদাতা কত টাকা করে সুদ পাবে, এই যে তাদের মধ্যে একটা চুক্তি হয়, চুক্তিবদ্ধ সুদের হারকে বলা হয় নামিক সুদের হার। আর প্রকৃত সুদের হার বা কার্যকর সুদের হার হলো, এটাও তোমাদের একটা প্রশ্ন আছে, কার্যকর সুদের হার, সেটা প্রশ্নটা হলো 14 নম্বর প্রশ্নে। কার্যকর সুদের হার হলো, সুদের হার বলতে আমরা বুঝি ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে সুদ প্রদান করে থাকে সেই হারকে, অর্থাৎ যে হারে সুদ প্রদান করে থাকে সেই হারকে বলা হয় কার্যকর সুদের হার। ঋণগ্রহীতা যে হারে প্রকৃতপক্ষে সুদ প্রদান করে থাকে তাকে বলা হয় প্রকৃত সুদের হার। তারপরে সময়রেখা কি? সময়রেখা হচ্ছে আনুভূমিক একটা রেখা যার সর্ববামে শূন্য থাকে এবং পরবর্তীতে ডান দিকে ভবিষ্যতের সময় উল্লেখ থাকে, যার মাধ্যমে নগদ প্রবাহ দেখানো হয়। অর্থাৎ যে রেখার মাধ্যমে নগদ প্রবাহ দেখানো হয় তাকে সময়রেখা বলে। তারপরে আসবে মিশ্র নগদ প্রবাহ কাকে বলে? মিশ্র নগদ প্রবাহটা হচ্ছে প্রত্যেক বছর অসমান, প্রত্যেক বছর আমরা সমান টাকা পাবো অথবা প্রত্যেক বছর আমরা অসমান টাকাও পেতে পারি, অসমান টাকা দিতেও পারি, পেতেও পারি। অর্থাৎ নগদ প্রবাহটা আন্তঃপ্রবাহ অসমান হতে পারে, সমান হতে পারে, বহিঃপ্রবাহটা অসমান হতে পারে, সমান হতে পারে। প্রত্যেক বছর নগদ প্রবাহের পরিমাণ অসমান হলে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে। তাহলে মিশ্র নগদ প্রবাহ কাকে বলে প্রত্যেক বছর? এই প্রশ্নটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। প্রত্যেক বছর অসমান নগদ প্রবাহ হলে তাকে, নগদ প্রবাহ যখন অসমান হবে সেটাকেই বলা হয় মিশ্র নগদ প্রবাহ। ধরো একজন ব্যক্তি 10,000 টাকা জমা রাখলো, প্রতি বছর এত টাকা প্রথম বছর এত, দ্বিতীয় বছর এত, তৃতীয় বছর এত, অর্থাৎ অসমান নগদ প্রবাহ যদি হয় তাহলে সেটাকে আমরা বলি মিশ্র নগদ প্রবাহ। তারপরে প্রশ্নটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ কি? চক্রবৃদ্ধিকরণ একই রকম চক্রবৃদ্ধি সুদের মতোই। চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য এমন একটা প্রক্রিয়া যেখানে সুদ এবং আসলের উপর
সুদ ধার্য করা হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ প্রত্যেক বছর সুদ এবং আসল যোগ করে করে টাকাটা হিসাবভুক্ত করা হয়, এটাকেই বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তারপরে এরপরে আসবে চক্রবৃদ্ধিকরণের পরে মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতিটা হলো কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। যেমন আমাদের বর্তমান বাজার মূল্য কীরকম, ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বেশি, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির একটা লক্ষণ। যদি দ্রব্যমূল্য বা সেবা, আমরা যে সেবাগুলো পাচ্ছি বা দিচ্ছি সেটা হচ্ছে সেবা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চার্টার অ্যাকাউন্টেন্ট, এদের কাজগুলো হচ্ছে সেবামূলক কাজ, এদেরও কিন্তু ফি বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি দ্রব্য বা সেবার মূল্য বৃদ্ধি পায় তাকে ঊর্ধ্বগতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। এক লাইনেই উত্তর, দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। খুবই সোজা একটা জিনিস। তারপরে প্রশ্নটা আছে 18 নম্বরের, সুযোগ ব্যয় কী? সুযোগ ব্যয় হলো যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তাকে বলা হয় সুযোগ ব্যয়। একটি প্রকল্পে ধরো তোমার সামনে দুইটা প্রকল্প আছে, একটা 5,000 টাকা, একটা 6,000 টাকা মূল্যের। তুমি দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারছো, কিন্তু তোমার হাতে আছে 5,000 টাকা। তাহলে তুমি এমন একটা প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটা প্রকল্পে বিনিয়োগ তোমার অটোমেটিক ত্যাগ করতে হবে, অর্থাৎ ওইটা ত্যাগ করতেই হবে। এই যে ত্যাগ করার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করা হয়, এটাকে সুযোগ ব্যয় বলে। তারপরে এনইউটির বর্তমান মূল্য এবং এনইউটির ভবিষ্যৎ মূল্য, এটা একটু বলি। এনইউটি হচ্ছে বার্ষিক বৃত্তি, এনইউটির বর্তমান মূল্য হচ্ছে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমান মূল্যটা কি? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তিসমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে সেটার ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তিসমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে সেটার বর্তমান মূল্যকে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে একটা সমপরিমাণ টাকা পাওয়া যাবে বা প্রদান করা হবে সেটার মূল্যকে বলা হয় বর্তমান মূল্য। আর ভবিষ্যৎ মূল্য কাকে বলে? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার যে বার্ষিক বৃত্তি বা অর্ধবার্ষিক বা মাসিক ভিত্তিতে যে পরিমাণ অর্থ জমা করতে হবে তার ভবিষ্যৎ মূল্যকে বলা হয় এনইউটির ভবিষ্যৎ মূল্য বা বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলো আরেকবার একটু বলছি। প্রথমে বৃত্তি কী, অর্থের সময় মূল্য বলিতে কী বোঝো, জ্ঞানমূলকেও আসতে পারে, অনুধাবনেও আসতে পারে, বা অর্থের বর্তমান মূল্য কী, ভবিষ্যৎ মূল্য কী, চক্রবৃদ্ধিকরণ কী, সরল সুদ কী, প্রদেয় বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি, সাধারণ বার্ষিক বৃত্তি, বাট্টাকরণ কী, তারপরে নামিক সুদের হার কাকে বলে, সময়রেখা কী, বার্ষিকী কী, কার্যকর সুদের হার কী, মিশ্র নগদ প্রবাহ কী, চক্রবৃদ্ধিকরণ কী, মুদ্রাস্ফীতি কী, সুযোগ ব্যয়, এনইউটির বর্তমান মূল্য এবং এনইউটির ভবিষ্যৎ মূল্য কী। এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি তোমরা নোট করে ফেলবে এবং আমার লেকচার ভিডিওটা শুনে নোটটা করতে পারো, অথবা বই থেকে নোটটা করতে পারো, অথবা বইয়ের মধ্যে প্রশ্ন লিখে প্রশ্নের পাশে তোমরা বইতে দাগ দিয়ে রাখতে পারো, পেজ নাম্বারটা লিখে রাখতে পারো, এইভাবে তোমরা নোটটা রেডি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি নেক্সট ক্লাসে বা আমার পরবর্তী ক্লাসে অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যেও তোমরা যদি অনুধাবনমূলক প্রশ্নগুলো না পাও তাহলে তোমরা এর মধ্যে দেখতে পারো, বইটা পড়তে পারো, বই পড়ে দেখবে কোন প্রশ্নটা পাচ্ছ, কত পৃষ্ঠায় আছে সেটা তোমরা প্রশ্নের পাশে একটু লিখে রাখতে পারো। এভাবে তোমরা নোট রেডি করবে। আর যদি কোনো প্রশ্ন না পাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো সরবরাহ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করে আমাদের ভিডিওগুলো দেখে দেখে লেখাপড়া করো, কারণ তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।